নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি চৈতালি চক্রবর্তী আবারও এসে গেছি তোমাদের নতুন দুটি গল্প পাঠ করে শোনাতে। যদিও আজকে সেই দিন নয়, অর্থাৎ নির্ধারিত দিনের পরিবর্তে আজকে আমি পাঠ করব বলেছি, সেদিন আমার কিছু অসুবিধার জন্য আমি আসতে পারিনি। তো আমাকে একটু বলে দিও যে আমাকে পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। যদিও আমার কর্তামশাই গ্রিন সিগন্যাল দিয়েছেন যে আমাকে পরিষ্কার দেখাও যাচ্ছে এবং শোনাও যাচ্ছে, ধন্যবাদ কর্তামশাইকে। কয়েকজন বন্ধু আসুন, শীত পড়েছে খুব জম্পেশ। চেষ্টা করব তোমাদের একটু ভয়ের গল্প উপহার দিতে। তারপর আমি নয় শুরু করি। অন্যান্য দিন আমি রাত 9টার থেকে আমার এই লাইভ প্রোগ্রামটা হয়, গল্প পাঠের আসর, কিন্তু নেট কানেকশনের গণ্ডগোলের জন্য আমরা বাধ্য হয়েছি এটিকে আগিয়ে দিতে। তোমরা যদি কেউ এসে থাকো আমাকে একটু বলো, তাহলে আমি গল্পটা শুরু করে দিতে পারি। আমি এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করি, তারপর আমি আমার গল্প পাঠ শুরু করে দেব। তোমরা যারা হ্যাঁ, যারা আমার কর্তামশাই তাই বলছেন যে শুরু করে দিতে, যারা লাইভে থাকতে পারবেন না, আমার এই গল্পর পাঠ ইউটিউবে আপলোড করা হবে, তোমরা সময় সুযোগ করে শুরু করে শুনে নিও আর কি। ঠিক আছে, আমি কর্তামশাইয়ের পারমিশন নিয়ে শুরু করে দিচ্ছি। আজকে প্রথম গল্প, জটা তান্ত্রিকের খপ্পরে। শুভ সন্ধ্যা সুদীপ্তা, এসেছো, ধন্যবাদ তোমাকে। দু একজন বন্ধু দেখলে খুব ভালো লাগে আর কি। শীতের রাত, তোমাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি আজকের প্রথম গল্প, জটা তান্ত্রিকের খপ্পরে। লিখেছেন হীরেন চট্টোপাধ্যায়। কথায় আছে, কানার পাই খানায় পড়ে, তাই পড়ল শেষ পর্যন্ত। পই পই করে বারণ করেছিল সকলে। শেওড়াতলি থেকে বেলতলা নিহাত কম রাস্তা তো আর নয়। এমন সময় যাত্রা না করাই ভালো। বিশেষ করে রাস্তায় পড়বে জটা তান্ত্রিকের আখড়া। একবার যদি তার হাতে পড়েছ, তাহলেই গেলে। ভূত ভবিষ্যৎ সব এক্কেবারে ঝরঝরে। তা শুনলে তো সে কথা কাঙালি চরণ, উঠতি মস্তান এধার ওধার তিরিং বিরিং করে বেড়াচ্ছে। ভাবলে এ এমন কি কাজ? আধার নামার আগেই আমি পৌঁছে যাব বেলতলায় গুল্লু মামার কোলে। নাও এবার ঠেলা সামলাও দেখি। না, সাবধান কাঙালিচরণ হয়নি, বলাটা ঠিক হবে না। চোখে না দেখলেও জটাতান্ত্রিকের নামে হাড়হিম হবে না এমন চ্যাংড়া ভূভারতে নেই। বড়রাই আটকে ওঠে তার কথা শুনে, ছোটদের তো কথাই নেই। তবে সাবধানের যেমন মার নেই, বলে আবার মারেরও সাবধান নেই। সেই রকম ব্যাপারই একটা ঘটে গেল বলা যেতে পারে।
মাঝ রাস্তাতেই দিনের আলো কেমন নিভে এলো। সাঁই সাঁই করে ছুটে এলো ঝোড়ো হাওয়া। দিক বিদিক ঠিক করতে না পেরে বিরাট এক বট না অসত্যের গুলিতে মাথা ঠুকে যেই পড়েছে মাটিতে, মাথা ঠুকরে শুনতে পেয়েছে পিলে চমকানো হাসি। বম শঙ্কর জয় তারা। বন্ধ হয়ে গিয়েছিল চোখ ভয়ে, কিন্তু যা দেখবার তার মধ্যেই দেখে নিয়েছিল। যেন আর এক মহাদুর্যোগ। ছুটে আসা কালো মেঘের মতো দাড়ি গোফ জটার জঞ্জাল, ঝলকে ওঠা বিদ্যুতের মতো ঝকঝকে দাঁতের পাটি ও মেঘ গর্জনের মতন কণ্ঠস্বর হাসির ফাঁকে ফাঁকে বলছিল, আমার হাত থেকে পালাবি বেটা পিলে মোটকা ঘামের পাঁচন কথাকার। ফলে চোখ খুলতে আর ভরসা হচ্ছিল না। ওইভাবেই মটকা পড়েছিল আমাদের কালীচরণ। না, চোখে দেখেনি কাঙালিচরণ বা কালীচরণ জটাকে এর আগে। সে কটা লোকই বা তাকে চোখে দেখেছে শুনি, কিন্তু শুনেছে তার সম্বন্ধে অনেক কিছু। জ্যান্ত মানুষের সঙ্গে নাকি তেমন পটে না জটাতান্ত্রিকের। তার কারবার সব মরা মানুষ নিয়ে। মানুষের মুন্ডু নিয়ে পঞ্চমুণ্ডির আসন বানিয়েছে। মানুষের রক্ত দিয়ে তার পুজো বেদির আলপনা আঁকা হয়। মরা মানুষের বুকের ওপর চেপে নাকি তার সাধনা। সারা দিন মদ ভাং খেয়ে ঝিমোয় জটা। সূর্যের আলো নিবু নিবু হলেই নাকি তার পরাক্রম বাড়ে, যেমন আজ এখন বেড়েছে। সবাই বলে জটাতান্ত্রিক পিশাচ সিদ্ধ। মানেটা কাঙালিচরণ ভালো বোঝে না, তবে এটুকু বোঝে মানুষ তো কোন ছাড়, ভূত প্রেতেরাও জটার কাছে ছেলে মানুষ। তা যে লোক মরা মানুষের দেহ সাধনা করে, ভূত প্রেতেরাই বা তার কি করবে? ভূত প্রেতরা নাকি তার হুকুমে ওঠেই আর বসে, এমন কথাও শুনেছে কাঙালিচরণ। চোখে দেখার পরে মনে হয়েছে কথাটা সত্যি হলেও হতে পারে। এরকম ভয়ঙ্কর জায়গা যে থাকে, তার মনে কি আর ভয় ডর বলে কিছু থাকতে পারে? ভূতদের নিয়ে তো সে ছেলেখেলা করতেই পারে। সে না হলো, কিন্তু কাঙালিচরণকে মিছিমিছি এভাবে আটকালো কেন জটা? সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না। অবশ্য জটাই যে ওকে আটকেছে সেটা বলা ঠিক নয়। কাঙালি নিজেই ঝড়ের দাপটে গোঁত্তা খেয়ে পড়ে রয়েছে, কিন্তু ওকে দেখে জটাতান্ত্রিকের যে উল্লাস, সে তো আর মিথ্যে নয়। ওকে দেখে জটার এত আনন্দই বা কেন? তাহলে কি সাধনা করার জন্য নতুন একটা সবই খুঁজে পেয়ে গেল জটা? সেই জন্যে কি এই হাসি? কথাটা মনে হতেই বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল কাঙালির। চোখ বন্ধই ছিল, এখন জোর করে চোখের পাতা আরো চেপে ধরল। টের পেল বোধহয় সেটা জটা। চোখ বুঝতেই শুনতে পাচ্ছিল জটা বলছে, কেরে বেটা চিংড়ে, খুব ঘেবড়ে গেছিস মনে হচ্ছে। না, ঘাবড়ে যাবে না? চোখের সামনে মূর্তিমান বিভীষিকার মতন দাঁড়িয়ে আছো তুমি। দাড়ি গোপের জঙ্গল থেকে 32 পাটি চমকাচ্ছে। হাসির তালে তালে তোমার 10 মনে ভুঁড়ি নাচছে। এতেও যদি ঘাবড়াবো না তো ঘাবড়াবো কিসে? কথাগুলো মুখে বলবার ক্ষমতা অবশ্য কাঙালির ছিল না। কোনো রকমে একটুখানি চোখ খুলে পিটপিট করে চাইল। বলল, এগে তা একটু গিয়েছি বটে। একটু কেন, বিলক্ষণ। আবার ভুঁড়ি দলিয়ে হাসলো জটাতান্ত্রিক। বলল, তা মরতে এলি কেন এখানে? মতলবটা কি তোর? কিছু মতলব নেই এগে। একটু যেন আশার আলো দেখতে পেয়েছে। এইভাবে হাকুপাকু করে বলে উঠল, ঝড় জলে রাস্তা ঠাউর করতে পারিনি, তাই এসে পড়েছি। নইলে সাত করে গিয়ে আপনার এখানে কি কেউ? কেন কেন কেন? হুঙ্কার দিয়ে উঠল জটা। সমস্ত গাছপালা কেঁপে উঠল যেন সে হুঙ্কারে। দাঁত খিচিয়ে বলল, আমি ভোগ না ভল্লুক? ধরবো আর তোকে চিবিয়ে খেয়ে ফেলবো।
তা তুমি পারো বাপু, আমার মতো 100টাকে ধরে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেলতে পারো, সে তো আমি জানি। না, এবারও কথাটা মুখে বলল না কাঙালি। ভয়ে ভয়ে শুধু মুখ দিয়ে তার বেরুলো, না না, সে কি কথা, গে আপনি এত বড় তান্ত্রিক, আমি তো একটা বাচ্চা ছেলে। ওই বাচ্চাই হও আর চৌবাচ্চাই হও, আমার কাছে কোনো রেহাই নেই বাপু। আবার এক হাড় কাঁপানো হাসি, হাসতে হাসতে বলল জটা, মানুষ তখন ছাড়, দত্তি দেনও ভয় করে আমাকে দেখে, বুঝেছ? আগে জানি, ফস করে মুখ থেকে বেরিয়ে এলো কাঙালির। বটে, কি করে জানলি? এগে শুনেছি লোক মুখে। তা তো চোখে দেখে যা একবার। সামনের বিরাট ডালপালাওয়ালা গাছে কয়েকটা চামচিকে ঝুলছিল, সেদিকে আঙুল তুলে জটা বলল, কি বল দেখি ওগুলো? বাদুর চামচিকে এইসবই বোধ হয় কিছু। নার মুন্ডু, ধমকে উঠল জটা, ওগুলো সব গেছে ভূত, চামচিকে বানিয়ে রেখেছি আমি ওদের। খেলতে চাস, খেলা দেখতে চাস, নামিয়ে আনি ওদের গাছ থেকে? না 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 না, আর্তনাদ করে উঠল কাঙালি, ওসব দেখে আমার কাজ নেই। কাজ নেই? কি বললি কাজ নেই? তাহলে কি করে বুঝবি আমার মহিমা? আপনার মহিমা হুজুর ছড়িয়ে পড়েছে চারদিকে, এ তল্লাটে কে জানে না আপনার কথা? সব তল্লাটে জানবে। 3 করি সব সাধনা করে আমি পিশাচ সিদ্ধ হয়েছি, দত্তি দেন রাক্ষ পিশাচ, সব আমার মুঠোর ভিতর, কার ওর ক্ষমতা নেই ট্যাঁফো করে। এগে জানি। কে করে জানলি? ওই যে এগে দেখালেন গেছু ভূতদের। আরো অনেক দেখাতে পারি, গাছতলা ওই যে যন্তরটা পড়ে আছে দেখতে পাচ্ছিস? এগে এগে কোন যন্তরটা? ওই ওই যে আঁক মারাই বলের মতো যন্তরটা? অহম্মুক, ওটা আঁক মারাই কল নয়, তবে ভূত মারাই কল। এগে এগে বিস্ময়ে গলাটা চিচি করে উঠল কালীচরণের। ভূত ধরে ওতে মারাই করি আমি, তাই তো কালো কুটকুটে তেল বেরোই আল কাতলার মতন কালো, আর সেই তেল অনেক কাজে লাগে আমার। কি কাজে লাগে জিজ্ঞাসা করার সাহস ছিল না কাঙালির। গোটা ব্যাপারটা হজম করাই খুব কঠিন হচ্ছিল ওর পক্ষে। মনে হচ্ছিল গায়ে আর ছিটে ফোটাও শক্তি নেই। ফ্যাল ফ্যাল করে শুধু তাকাচ্ছিল চকা ভুলুকোর মতো। দেখে আরেক দফা হাসি জটাতান্ত্রিকে, তবে এবার আর ঘাবড়ে গেছে কিনা জিজ্ঞাসা করল না। বলল, বাদ দে সব কথা, তোকে কি কাজে লাগাবো মনে করেছি সেটাই এবার বলি। বুকটা থক করে উঠল কাঙালি চরণের। কোনো রকমে সাহস সঞ্চয় করে শোনার চেষ্টা করলো। কি বলছি লোকটা? আর একবার বোম শঙ্কার মা তারা হাঁক ছেড়ে বলল, 3 করি সব সাধনা করে পিশাচ সিদ্ধ হয়েছি আমি, আরো 2 করি করতে পারলে ঠাকুর দেবতাও আমার কিচ্ছু করতে পারবে না, এমনি আমার শক্তি। কিন্তু সেই 2 করি পূর্ণ করতে এখনো পারিনি আমি, 1 করির মতন এখনো বাকি আছে, তাই তোকে দেখে আমার খুব আনন্দ হচ্ছিল। কি সর্বনাশ! এ তো যা ভেবেছিল তাই। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, আওয়াজ বেরোচ্ছিল না মুখ দিয়ে। কোনো রকমই কাঁচুমাচু মুখ করে বললে কাঙালি চরণ, গিয়ে গিয়ে আমার আমার ওসব বলবে না, ভয় করে। ভয় করে কেন? হাজার হোক বয়সটা তো অল্প, গিয়ে মারো ধরো শুনলে ভয় করবে নি? দূর বেটা হতচ্ছাড়া বিটকেল কেলো ভিতর ডিম। গর্জন করে উঠল জটাতান্ত্রিক, মায়ের কাছে উৎসুগ্গ করা হবে তোকে, বুঝেছিস? এ তো পুণ্যের কথা, এই জন্য তুই ভয় পাচ্ছিস কেন? শুকনো গলায় চি চি আওয়াজ বার করে কাঙালি বলল,
আমার ছেড়ে দেন না তান্ত্রিক মশাই, আর কোনোদিন এই তলাটা মারাবো না আমি, এই নাকে খত দিচ্ছি। দূর কালী কুষ্টি খেঁদা চরণ, নাক তো তোর নেই মোটে, অত খত দিবি কি করে? যা বলছি তাই শোন, গে 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 গে, কথা না শুনে গে, মনে হয় এক হাতে মুচড়ে দিই তোর ঘাটটা। জটাতান্ত্রিক চোখ গোল গোল করে বললে, তোকে আমি যা বলছি আমার সবে আসন করব না। এগিয়ে ওই যে কেমন ধারা কথা বলছিলেন, চপ। মায়ের কাছে আগে মানত না করলে তার সবে কাজ হয় না, সে মানত আমি একজনকে করে রেখেছি। বাঁচালেন। কবুতরের খাঁচার মতন বুক থেকে ফোঁস করে খানিকটা নিঃশ্বাস বেরিয়ে গেল কাঙালি চরণের। বললে, তাহলে আমাকে একদম ভয় দেখাচ্ছিলেন কেন হুজুর? আরে বেল্লিক ছুঁচো, তোকে একটা কাজ করে দিতে বলেছিলাম আমি, পারবি? তাহলে বেঁচে গেলিয়ে যাত্রা, নইলে গে হুজুর 100 বার পারবো, 100 বার কেন 1000 বার পারবো, পেত্তায় না হয় বলে দেখুন না একবার। বলার আগেই তো দাঁত মুখ ছটকে বসে আছিস। কথাটা বলি তাহলে মন দিয়ে শোন। আগে বলুন। এই গাছ পেরিয়ে 2 কদম গেলেই একটা ছোট্ট নদী, নদীর ওপারে আম জাম কাঁঠালের বন। সেই বনে আজ 2 দিন থেকে দেখছি তোর মতো একটা উচ্চিংড়ে নিয়ম করে আসছে। জানে না বোধ হয় এগে এখানে আপনার অধিষ্ঠান, জানলে পরে চপ, বাজে কথা একদম বলবি না। গরিব ছোঁড়া ফল পাকুড়ের সন্ধান পেয়েই আসে নিশ্চয়ই, আর সন্ধে হলেই নদীর উপরে 2 হাত জড়ো করে 1 পেট জল খায়, তারপর পেছন ফেরে। আর ওই ছোড়াকেই মনে মনে আমি উচ্চুগ্য করেছি মায়ের কাছে। গে বেশ করেছেন। ছেলেটাকে চোখে দেখিনি কাঙালি চরণ, কিন্তু তবু কেমন যেন মায়া হচ্ছিল তার জন্য। মুখে সে ভাবটা একেবারেই না ফুটিয়ে বলল, আমায় তাহলে ছেড়ে দেন হুজুর। ফের মুখের ওপর কথা বলে। ধমকে উঠল জটাতান্ত্রিক। তোকে যেটা কাজ করতে হবে বললাম, সেটা কি ভুলে গেছিস না মনে রেখেছিস? কি কাজ গে? নদীর এপারে আমাকে দেখেই ছোড়াটা পালায়, ভয় পায় নিশ্চয়ই। চেহারাটা তো আমার খুব একটা ভদ্রসভ্য নয়, কি বলিস? গাক গাক করে হেসে উঠল জটা, তারপর হাসি থামিয়ে বলল, ও ওই ছোড়াটাকেই এখানে এনে ডেকে আনতে হবে তোকে। আগে আমি? কেন, তুমি কোন হতমুদ্দ খাজান খা এইটুকু করতে পারবি নি আমার জন্যে? মন থেকে সায় পাচ্ছিল না। কাঙালি বলল, ওকে এনে দিলেই ছেড়ে দেবেন তো আমাকে? সত্যি বলছেন? তবে কি তোর সঙ্গে মস্করা করছি হ্যাংলা মুখো? চিৎকার করে উঠল জটাতান্ত্রিক। আমার যে কথা সেই কাজ, ছোড়াটাকে তুই আনতে পারবি কিনা তাই বল। গিয়ে 100 বার পারবো, বললাম তো পারবো। কাঙালি চরণ বললে, কিন্তু আপনি তো বললেন সন্ধ্যাবেলায় আসে ছোনাটা, এখন তো রাত্রির। ধ্যাত হাঁদা গঙ্গারাম, ঝড় জল বলে ওরকম মনে হয়েছে, আসলে এখনই সন্ধে লাগছে। নদীর ধারে গেলে দেখতে পাবো ওকে। পাবি, তাই যাচ্ছি। কাঙালি চরণ এগুতে যাচ্ছিল, পেছন থেকে হাঁক শুনে থামল। জটাতান্ত্রিক বলছিল, যদি পালাবার চেষ্টা করিস তো মরবি। গেছি কর্তা, পালাবো কেনে? কথাটা মনে করিয়ে দিলাম। একটা যন্ত্রের তো তুই দেখেছিস, আরো অনেক যন্ত্র আছে আমার এখানে মজুদ করা। এখান থেকে কল টিপবো, নদী ওপরে মুখ রক্ত তুলি মরবি। আমার নাম জটাতান্ত্রিক, মনে রাখিস কথাটা। কি মনে থাকবে, একটুও ভালো হবে, ভুল হবি নি। অবশ্য আমি তোর পেছনেই থাকবো, ভুল হলে মনে করিয়ে দিতে হবে তো। বিকট হাসি হাসল জটা, বলল, চল। ভুল বলেনি জটাতান্ত্রিক। সন্ধ্যা হয়ে এসেছে, আবছা আলো, ওপরে বড় বড় গাছ কেমন আধার করে রেখেছে জায়গাটা। তা সত্ত্বেও কাঙালি দেখতে পাচ্ছে লাঠির ডগায় বড় একটা পুটুলি বেঁধে তারই বয়সী একটা ছেলে নদীর ধারে আসছে জল খেতে।
সোজা চলে যা সাঁতার দিয়ে, এই আমি দাঁড়িয়ে রইলেম গাছের আড়ালে। জটা বললে, এপারে অনেক সোনাদানা আছে বলবি, গুপ্তধনের সন্ধান পেয়েছিস বলবি, বলবি তুই একা বয়ে নিয়ে যেতে পারছিস নে, সেই জন্যে ওকে ডাকতে এসেছিস, মনে থাকবে? গিয়ে কর্তা, খুব মনে থাকবে, খুব করে লোভ দেখাতে হবে কিন্তু ওকে। এই বোকা হলে কি হয়, বুদ্ধি আছে তোর, যা চলে যা। বলার যেটুকু অপেক্ষা নদীর ওপর দিয়ে শাঁ শাঁ করে ভেসে বেরিয়ে গেল কাঙালিচরণ। ওপারে নেমে চেয়ে দেখল অবাক চোখে তাকিয়ে আছে জটাতান্ত্রিক, বিড়বিড় করে কি সব বলে চলেছে যেন। এবারে হাসার পালা কাঙালিচরণের। সে খিক খিক খ্যাক খ্যাক খোক খোক খোদ খোদ করে হেসে ফেলল। ভুল করেছ গো জটাতান্ত্রিক, আমি তো কি বলে ওই ছোড়াটার মতন মানুষ নই গো, এসব বিদ্যে আমার জানা আছে, তেমন ওই যন্ত্র এখন আমার কিচ্ছুটি করতে পারবে না গো। শ্যাওড়াতলির আড্ডা থেকে গুল্লু মামার কাছে যাচ্ছিলেন বেলতলার শ্মশানে, মাঝপথে বেভুল করে ধরা পড়েছিলাম তোমার হাতে, তবে ভয় ধরিয়ে দিয়েছিল খুব গো জটা ঠাকুর, অস্বীকার করব না। এই আমি পগার পার হলাম, আর কোনো দিন আসবো নি এখানে। ফুস করে হাওয়ায় উড়ে সত্যি কাঙালিচরণ পগার পার, তবে আকাশপথে নিজেকে মেলে দিয়ে সত্যি ভেতর থেকে একটা হাসির দমক ঠেলে আসছিল ওর। মানুষ মরে ভূতের ভয়ে, আর ভূতই পালাচ্ছে মানুষকে দেখে। কথাটা শুনলে গুল্লু মামা যা হাসবে, এখনই দেখতে পাচ্ছে যেন চোখ থেকে। হরি হরি। প্রথম গল্প একটু অন্যরকম, একটু ছেলে মানুষই মেশানো, একটু বাচ্চাদেরও বলতে পারি, যদিও আমরা জানি ভূতের গল্প একটু ভয়ের হয়, তবে যে মানুষটাকে নিয়ে আমরা কথা বললাম সে আদপে কিন্তু ভূত। খুব ভালো লেগেছে। তান্ত্রিকও বুঝতে পারিনি যে সেটি মানুষ না ভূত, এটাই মজার। রুচিরা বলছো খুব ভালো লাগছে শুনতে, সুদীপ্তা বলছো খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আমি একটু জয়িতা দিয়ে এসে গেছো, ধন্যবাদ। আচ্ছা, চেষ্টা করি দিদি গল্পের যাতে ঘটনাগুলো ঠিকঠাক বলতে পারি, চেষ্টা করি। এবার দ্বিতীয় গল্প। জায়গাগুলো সেগুলো আমাদের কিন্তু ধারে কাছে। সুজাও আছে, বাবু তোকে দেখতে পাইনি রে, আমি পরে তোকে কমেন্টে সবার উত্তর দেব, স্ক্রোল করে যাচ্ছে তো। থ্যাংক ইউ কর্তামশাই, সুজার কথা বললে বাচ্চা ছেলে কষ্ট পাবে। তো আজ দ্বিতীয় যে গল্পটি বলবো সেটা জায়গাগুলো আমাদের নামগুলো খুব চেনা, দেখো তো চিনতে পারো কিনা। দ্বিতীয় গল্পটির নাম ভূত বাবার মেলায়। মন দিয়ে শোনো। লিখেছেন জয়দীপ চক্রবর্তী। বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর ডাবল লাইন পাতার কাজ শুরু হয়ে গেছে বটে, তবু যতক্ষণ পর্যন্ত না কাজ শেষ হচ্ছে এই পথে যাতায়াতের মেহনতি ও সমস্যার অন্ত নেই। সিঙ্গেল লাইন বলে মাঝে মাঝে ক্রসিংয়ের জন্য হাপিত্তেশ করে অপেক্ষায় থাকতে হয় অসহায়ের মতন। তাছাড়া কোনো কারণে একটা ট্রেন মিস হয়ে গেলে বসে থাকা ঝাড়া 1 ঘন্টা। মাঝখানে আর কোনো ট্রেন নেই, এমনকি সড়ক পথেও যে কলকাতার দিকে ফিরে আসবে সে সুযোগও নেই বললেই চলে। আমি অভিজিৎকে না পই পই করে বলে দিয়েছিলাম মথুরাপুর স্টেশন থেকে অন্তত 6টার ট্রেনটা ধরার চেষ্টা করতে, তা 6টার ট্রেনটা তো ধরা গেলই না, এমনকি 7টার ট্রেনটাও ছেড়ে গেল একটুর জন্য।
অবশ্য অভিজিতেরই বা কি দোষ? দীর্ঘদিন পরে এসেছে দেশের বাড়িতে, নিজের গ্রামে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সহজে ছাড়বে কেন? অগত্যা। উঠবো করতে করতে বিকেল গড়িয়ে গেল। তারপর কাশীনগর থেকে মথুরাপুর স্টেশনও তো কম রাস্তা নয়। অবশেষে মথুরাপুর থেকে যখন শিয়ালদাহ গ্রামে ট্রেনে চেপে বসলাম, তখন হাতঘড়িতে 8:05। এই সময় কলকাতার দিকে যাবার গাড়িতে ভিড় ভাড়াক্কা বড় একটা থাকে না। যত ভিড় সব ফিরতি ট্রেনে। আমাদের কামরা তো তাই হাতে গোনা কয়েকজন মাত্র যাত্রী। জানালা টালানা দিয়ে দেখে জুত করে বসে অভিজিৎ বলল, এমন কিছু রাত্রির হয়নি, কে বলিস? হাত ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে আমি বললাম, ঠিকই। তবে এসব দিকে ট্রেনের গন্ডগোল হলে ফেরার বিকল্প নেই বলেই চিন্তা রে। যাকে, এ তো ফাঁকা গাড়ি পাওয়া গেল, 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাব সব ঠিকঠাক চললে। আমি লম্বা করে হাই তুলে আর মোড়া ভাঙলাম, মাথার ওপর দুটো হাত তুলে তারপরে আলসে গলায় বললাম, সব ঠিকঠাক চললেই ভালো। অভিজিৎ হাসলো, বললো, বাদ দে, বল আমার গ্রামের বাড়ি তোর কেমন লাগলো? তা এক কথায় বলতে গেলে খুব ভালো। ইনফ্যাক্ট যে কোনো গ্রাম দেখতেই খুব ভালো লাগে আমার, বুঝলি? পুকুরঘাট, মাঠ, চাষের জমি, খোড়ো চালের মাটির বাড়ি, ফ্যান্টাস্টিক। মনে হয় যেন হাতে আঁকা কোনো ছবি। কিন্তু সন্ধেবেলা যখন নিকষ অন্ধকার সব ল্যান্ডস্কেপগুলো ঢেকে দেবে, বিজলি বাতি জ্বলবে না, শিয়াল ডাকবে বাঁশবনের আড়াল থেকে, তখন জোনাক জ্বলবে থোকায় থোকায়, বাঁশবাগানের মাথার ওপর পেতলের থালার মতন মস্ত চাঁদ উঠবে আকাশ আলো করে। বেশ কাব্য করে বললাম বল আমি? কিন্তু ধর যদি চাঁদ না উঠে বাঁশবাগানের আড়াল আবডাল থেকে উঁকি ঝুঁকি মারতে শুরু করে তেনাদের কেউ কেউ মানে? অবাক গলায় জিজ্ঞেস করি আমি। আরে, তেনাদের কথা জানিস না? না তো। এই রাতে নাম নেব? মুচকি হেসে অভিজিৎ বলল, আমাদের গ্রামে অন্ধকার নামলে কেউ তাদের নাম করে না, তাও আজকে আবার শনিবার। সত্যি বারটা শনিবার। ভূতের কথা বলছিস? করে হেসে উঠি আমি। তুই আজকাল আবার ভূত বিশ্বাসী হলে হুটছিস নাকি? আমি বিশ্বাসী না অবিশ্বাসী সেইটি আজ পর্যন্ত ভালো করে বোঝাই হল না। তবে ছোটবেলায় ভূতের ভয় পেতাম খুব। আলোচনা ক্রমশ জমে উঠল। অভিজিতের গ্রামের বিভিন্ন সময়ে যারা ভূত প্রেতের মুখোমুখি হয়েছেন বিভিন্নভাবে, সেই সব অভিজ্ঞতা প্রসঙ্গ উঠে আসতে লাগলো এক এক করে। রাতে ট্রেন একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে হুড়মুড় করে। লোকজনের ওঠানামা বড় একটা নেই, অতএব গল্পের পরিবেশও জমজমাট। অভিজিৎ জমিয়ে দিয়েছে খুব। হঠাৎ একটা খ্যাঁচকা টান দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল দীর্ঘশ্বাস ফেলে। বাইরে আবছা আলোয় মোড়া একটা নির্জন রেল স্টেশন। জানালা দিয়ে বাইরে উকি ঝুঁকি মেরে দেখি, অভিজিৎ বলল, কৃষ্ণমোহন হল্ট। আরও একটা স্টেশনের পরে বারুইপুর। আমি আশ্বস্ত হয়ে বললাম, যাক, তাহলে তো এসেই পড়লাম প্রায়। 8 ঘন্টার মধ্যেই সোনারপুরে নেমে পড়া যাবে। অভিজিৎ মাথা নাড়ল। আমি ওর হাঁটুতে চাপড় মেলে বললাম, সবই ভালো লাগলো তোর দেশের বাড়ি বেড়াতে এসে, শুধু একটা অপূর্ণতা রয়ে গেল। কি? অভিজিৎ জিজ্ঞেস করল। গ্রামে গঞ্জে কাটালাম সারাদিন, একটা ভূত যদি চোখে পড়তো তো 16 কলা পূর্ণ হয়ে যেত।
ছোটবেলা থেকে কত গল্প শুনলাম, অথচ আজ পর্যন্ত তাদের একজনের সাথেও দেখা করার সৌভাগ্য হলো না। খুব আশা ছিল এবারে তোদের গ্রামে গিয়ে অন্তত আহা, তা থাকলে কতক্ষণ বলো, অন্তত দু একটা রাত তো কাটাতে হতো। আমার কথার মাঝখানে প্রতিবাদ করে উঠল অভিজিৎ। আমি হেসে বললাম, রাত না কাটাই তো দুপুর কাটালাম তো। সেই ছড়াটা মনে নেই তোর? ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। অভিজিৎ আমার কথার উত্তর দিল না। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বলতো, ট্রেনটা তো অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে, ছাড়ছে না কেন? এখানে এই সময় তো সিগন্যালের সমস্যা হওয়ার কথা নয়। কথার মধ্যে খেয়াল করিনি এতক্ষণ। অভিজিতের কথার বাইরে তাকিয়ে দেখলাম ট্রেনটা কৃষ্ণমোহন হল স্টেশনে ঠায় দাঁড়িয়ে আছে চুপটি করে। কি ব্যাপার বলতো, ট্রেনটা ছাড়ছে না কেন? এক রাশ বিরক্তির সঙ্গে বলি আমি। ট্রেন ছাড়তে দেরি হবে। অভিজিৎ নয়, আমাদের উল্টো দিকে জানালার পাশে বসা একটা লোক বলে উঠল মিহি গলায়। আমাদের কথাবার্তার মাঝখানে কখন যে লোকটা কামরায় উঠে নিঃশব্দে বসে পড়েছে ওদিকে খেয়ালই করিনি। লোকটা আবার বলল, ট্রেন কখন ছাড়বে তার ঠিক ঠিকানা নেই। আর কেন বলুন দেখি? চিন্তিত মুখে জিজ্ঞেস করি আমি। কাটা পড়েছি তো। সে কি, এই ট্রেনে? আগের ট্রেনে। কোথায়? কৃষ্ণমোহন আর শাসন স্টেশনের মাঝখানে। তারপর? তারপর আর কি, বিস্তীর লোক জুটেছে, হইচই চলছে, বডি না সরলে ট্রেন চলবে না। তা কি করে কাটা পড়ল? লোকটা এই প্রশ্ন জুল জুল করে আমার দিকে চেয়ে রইল অনেকটুক্ষণ। তারপর আবার বলতে লাগলো, কি করে বলি বলুন, অ্যাক্সিডেন্ট হতে পারে, সুইসাইডও হতে পারে। আসলে জায়গাটা তো সরেস, মৃত্যু এখানে মানুষকে হাই হাই করে ডাকি সর্বক্ষণ। মানে? চোখ গোল গোল করে জিজ্ঞাসা করে উঠল অভিজিৎ। আশ্চর্য ব্যাপার মশাই, লোকটা বলে চলল। খুন, দুর্ঘটনা, আত্মহত্যা মিশিয়ে ফি বছর 2-3টে লোক অন্তত একটা করে কাটা পড়বেই। বলেন কি? তা না হলে বলছি কি, জায়গাটা একেবারে বিষিয়ে আছে মশাই, বাতাস ভারী হয়ে আছে সর্বক্ষণ। বুঝলাম না ঠিক, কি বলতে চাইছেন? বুঝলেন না? দুদিকে মাথা নাড়লাম আমি। অশরীরী অশরীরী আত্মাদের একেবারে আঁকড়া হয়ে আছে জায়গাটা। বলেন কি? অবাক হয়ে গিয়ে বলে অভিজিৎ। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যেত। নেহাত ভূত বাবা চোখ রাখছে সর্বক্ষণ। ভূত বাবা? এই ভূত বাবাটি আবার কে? কোনো বাবাজি টাবাজি নাকি? হালকা গলায় জিজ্ঞাসা করি আমি। আগে না, উনি আসলে শিব, ভূতেদের জয় করেছেন বলে এখানে উনি ভূতনাথ। গ্রামের লোক ভালোবেসে ভূত বাবা বলে ডাকে। স্টেশন থেকে বেরিয়ে একটু এগোলেই তো ওনার মন্দির। আপনি এত সব জানলেন কি করে? জিজ্ঞাসা করে অভিজিৎ। আমি আমি তো এখানেই থাকি। অধমের নাম নিবারণ দাস। ভূত বাবার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল আমার। আমি বললাম, ভূত বাবার ব্যাপারে কি যেন বলছিলেন? নিবারণ উঠে দাঁড়ালো, বলল, কামরার ভেতরটায় কেমন বদ্ধ বদ্ধ ভাব একটা। চলুন না, প্ল্যাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে গল্প করা যাক। অভিজিৎ কিন্তু কিন্তু করছিল। আমি বললাম,
নামাই যাক না, সিগন্যাল সবুজ হলে উঠে পড়লেই হবে। নিবারণ আবারও বলল, ট্রেন এখন ছাড়বে না। আমরা কামরা থেকে প্ল্যাটফর্মে নেমে পড়লাম। নিবারণ আবার বলতে শুরু করলো, এই যে মন্দির প্রায় 150 বছরের পুরানো, আর বাবা খুব জাগ্রত। মন্দিরের সামনে মস্ত শেওড়া গাছটায় এখনো দূর দূরান্ত থেকে লোক এসে ঢিল বেঁধে মানত করে, আর বাবা তাদের ভূত প্রেতের হাত থেকে রক্ষা করেন। অভিজিৎ খুব মন দিয়ে শুনছিল সব। নিবারণ থামতেই সে জিজ্ঞাসা করলো, ভূত প্রেত কি সত্যি আমচলে আছে বলে মনে হয় আপনার? আমার মনে হওয়া তো বড় কথা নয় বাবু। নিবারণ হাসল। এখানকার সব মানুষজনই বিশ্বাস করেন যে তিনারা আছেন, মাঝে মধ্যে দেখা যায় তাদের। আমি জিজ্ঞেস করলাম, সত্যি কি তাদের দেখা যায়? তা যায় বই কি বাবু, কত লোকই তো তাদের দেখা সাক্ষাৎ পায়। তবে ভূত বাবার কৃপায় এরা খুব শান্ত, নির্বিবাদী, মানুষের ক্ষতির চিন্তা এরা করে না কখনো। একদিন তাহলে দেখতে হয়, বলুন, আমি হালকাভাবে বললাম। যাবেন? আর যাবেন? নিবারণ উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করল। আজ ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলে উঠলাম আমি, আজ এখানে ভূত বাবার মেলা বসেছে। ঝোপঝাড়ের আড়ালে আওডালে মৃদু আলো লণ্ঠন জ্বালিয়ে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। নিবারণ বলতে শুরু করলো। এই রাত্রির বেলা? অবাক হয়ে জিজ্ঞাসা করলো অভিজিৎ। আগে রাতেরই তো মেলা। শুনেছি মানুষের দেহ ধরে তেনারাও নাকি আসেন এ মেলায়। দোকানি সেজে দোকান দেয়, কখনো ক্রেতাও সাজেন। যা, নিবারণের কথার মাঝেই একটা অবিশ্বাসী কণ্ঠ হয়ে উঠি আমি। চলুন না, যাবেন? এই তো কাছেই, ওখান থেকে বারুইপুর যাওয়ার ভ্যানটাও পেয়ে যেতে পারেন। আপনাদের বাড়ি ফেরার সুবিধা হয়ে যাবে। ট্রেনের তো কোনো ভরসা নেই, কখন চলে না চলে। নিবারণ উৎসাহের সঙ্গে বলে চলে। অভিজিতের এই প্রস্তাবে একেবারেই সায় ছিল না। একে রাত বাড়ছে, তাছাড়া একদম অচেনা একটা লোকের সঙ্গে এরকম হুট করে আমার কিন্তু কেমন যেন অ্যাডভেঞ্চারের নেশায় পেয়ে বসলো। প্রায় জোর করেই বসলাম অভিজিতের ওপর। ওকে বোঝালাম যে 10-20 মিনিট মেলায় ঘুরে সত্যি যদি বারুইপুর থেকে বাড়ি ফিরি, তাহলে বোধহয় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সময় খুব বেশি নষ্ট হবে বলে মনে হয় না। অভিজিৎ নিমরাজি হয়ে হাঁটতে শুরু করলো আমাদের সঙ্গে। মেলাটা অদ্ভুত, বিজলি বাতি নেই, লোকজনের হাঁকাহাঁকি ডাকাডাকি নেই, সব কেমন যেন নিস্তব্ধ নিঝুম। ঝুপসি অন্ধকারের জঙ্গলি ঝোপঝাড়ের আড়ালে আবডালে 2-4টে দোকান। দোকানের এত আলো কম, দোকানের মুখ পর্যন্ত দেখা যায় না ভালো করে। 2-4 জন মাত্র খরিদ্দার থমথমে গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছে এ দোকান ওর ও দোকানে। এমন ফিস ফিস করে কথা বলছে সবাই যে পাশে দাঁড়িয়েও ভালো করে শোনা যাবে কিনা সন্দেহ। একটা অদ্ভুত ঠান্ডা বাতাস এসে লাগছে আমাদের গায়ে, সেই হাওয়ায় শিরশির করে উঠছে গা। দোকানিরা অদ্ভুত নিরাসক্ত ভঙ্গিতে তাকিয়ে আছে আমাদের দিকে। সে তাকানোর কোনো আহ্বান নেই। কেন কি জানি ভয়ানক একটা অস্বস্তি হতে লাগলো আমার। বুঝতে পারলাম বেশ ভয় পেয়ে গেছি। অভিজিৎ আমার হাতটা ধরে আলতো টান দিল, চাপা গলায় বলল, শোন, গতিক ভালো ঠেকছে না, চল পালাই। নিবারণ একটু তফাতে ছিল।
আমাদের দিকে ফিরে বলল এবং একটু ফিক করে হাসলও বটে। জিজ্ঞাসা করল, ভয় পেলেন নাকি? আমার অস্বস্তি বাড়ল। নিবারণ আমাদের মনের কথা টের পেল কি করে? আমরা তো কোনো উত্তর দেবার আগেই একটা বুড়ো মতো লোক এসে দাঁড়ালো আমাদের সামনে। আমাদের মুখের ওপর দিয়ে দৃষ্টি বুলিয়ে তাকালো নিবারণের দিকে। দাঁত বার করে হাসলো খানিকক্ষণ। তারপর নিবারণের থুতনি ধরে আদর করে বলল, কে? আজই আসা হচ্ছে মনে হয়। আগে হ্যাঁ, ছোট্ট জবাব দিল নিবারণ। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না কিছুই, তবু আমার কেন যেন মনে হচ্ছে এখন ঝোপঝাড়ের আশেপাশে বসে থাকা দোকানিরা ঠিক যেন স্বাভাবিক নয়। তাদের চোখ, তাদের চাউনি, তাদের মাথা কিংবা বসে থাকার ভঙ্গির মধ্যে যেন ভয়ানক রকমের একটা অসঙ্গতি। এই অদ্ভুত গা ছমছমে অন্ধকারে এরা সবাই প্রাণপণে কিছু যেন একটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে আমাদের কাছ থেকে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো। মুহূর্তে ইঙ্গিত এলো মস্তিষ্ক থেকে। অবিচিত্রের হাত ধরে সোজা দৌড়তে শুরু করলাম রাস্তার দিকে। নিবারণ ডাক দিলে পিছন থেকে। সে ডাক কানে তুললাম না আমরা। বাতাসের মতন মিহি গলায় কারা যেন কলরব তুলল, কিছু নিয়ে যাও, কিছু কিনে নাও, কিছু নিয়ে যাও। পিছন ফিরে সে কলরবে উৎস খোঁজারও সাহস হলো না আমাদের। এক ছুটে বড় রাস্তার উঠে ভাগ্য জোরে একটা রিক্সা ভ্যান পেয়েছিলাম, তাই রক্ষে। ভ্যান চালক মাধব দাস ঝড়ের গতিতে এনে দিল বারুইপুরে। ওখান থেকে বাড়ি ফেরার গাড়ি পেতে অসুবিধা হয়নি আর। পরদিন ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল। ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 8টা মিস কল হয়েছে অভিজিতের ফোন থেকে। ওকে ফোন করাতে খুব উত্তেজিত গলায় জিজ্ঞাসা করলো, কাগজটা দেখেছিস? বললাম, কেন, কি হয়েছে? ফোনের ওপার থেকে অভিজিৎ বলল, দৈনিক বাংলার 6 পাতার বাঁদিকে নিচের দিকে একটা ছোট্ট খবর আছে, পড় পড়, এক্ষুনি পড়। চায়ের টেবিলের ওপর কাগজটা পড়েছিল। তুলে নিয়ে দেখলাম লক্ষ্মীকান্তপুর শাখায় কৃষ্ণমোহন হল্ট ও শাসন স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর। মৃতের নাম নিবারণ চন্দ্র দাস। আশ্চর্যের ব্যাপার, 2.5 বছর আগে ওখানেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন নিবারণের রিক্সা ভ্যান চালক দাদা মাধবচন্দ্র দাস। কেমন লাগলো রাষ্ট্রের গল্পটা বলো? রুমকি এসেছিস? হ্যাঁ, নিবারণ, হ্যাঁ গো, মানে একটু অন্য ধরনের ভূতের গল্প। মানে আমারও পড়তে গিয়ে একটু ছমছমে গা ছমছমে ব্যাপারটা লেগেছে যখন শেষের দিকে এসে রিভিলড হয় যে দুজনেই মৃত মানুষ আর কি। তাহলে আজকে আমার গল্প পাঠ এখানেই রাখছি। সামনের দিন শীত বাড়ছে, আর কটা দিন বাদই অবশ্য শীত চলে যাবে। আমি আর একটু ভয়ঙ্কর গল্প তোমাদের পড়ে শোনাবো। ওটা একটু উজ্জ্ব থাক, বলবো না, চেষ্টা করি। মোটামুটি আজকে এই পর্যন্তই। তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লাগছে। ছোটদের গল্প এখনো সেরকম আমি পাইনি, পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। এই দুটি গল্প আমার তো নিজের খুব ভালো লেগেছে, দুটো দু ধরনের।
তোমাদের একটু ফিডব্যাক পেলে ভালো লাগবে। তবে সামনের দিন আমি তোমাদের কথা দিচ্ছি একটু বেশি ভয়ের গল্প নিয়ে আসবো, যাতে শীতের রাতে শুনতে তোমাদের ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমাকে তো উঠতে হবে, পারমিশন দাও। হ্যাঁ বাবু, আমি জানি তুমি এসেছো। কেমন লাগলো এই দুটো গল্প বল। হ্যাঁ, তুমি ওকে আমার ভালোবাসা জানিও, ওকে শুনিও। শেষেরটা কতটা বুঝবে আমি জানি না, প্রথম গল্পটা একটু হলো মজা আছে, একটু বড়দের গল্প। হ্যাঁ পাঠাস বাবু, ছোটদের গল্প পাঠাস, আমি এখনো খুঁজে পাইনি, আমি চেষ্টা করব, কারণ গল্প জিনিসটা এমনই, বড় ছোট সবারই শুনতে ভাল লাগে। তুই পাঠাস, আমি নিশ্চয়ই পড়ব, আমি চেষ্টা করব সেই ঘটনাগুলো ঠিকঠাক তুলে ধরতে। তো আজকে আমার গল্প পাঠ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। সামনের দিন তোমাদের জন্য রয়েছে বেশ ভয়ের গল্প, আমি কয়েকটা বেছে রেখেছি, এটুকু বলতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে তবে আসি। নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ দিদি, আছে আমার, আমি দেখে নেব। হ্যাঁ তুই পরে শুনে নিস। হ্যাঁ দিদি, আমার কাছে লীলামণিদের গল্প আছে, তুমি ঠিকই বলেছ, আমি চেষ্টা করব পড়তে। তবে সামনের দিন একটু অন্য ধরনের গল্প নিয়ে আসবো, একটু বড়দের ভূতের গল্প নিয়ে আসবো। ধন্যবাদ তোমাকে রুচিরা। আমি চেষ্টা করি ভাই ঘটনাগুলোকে চিত্র চরিত্রায়ন ঠিক করে দিতে। খুবই সামান্য মানুষ আমি, তোমাদের যদি আনন্দ দিয়ে থাকি বা তোমাদের সেই ফিলটা করাতে পারি, তাহলে আমার ওটাই সার্থকতা পড়ার। খুব ভালো লাগে যখন তোমাদের ভালো লাগে এটা জেনে আর কি। হ্যাঁ সুজাত, দেরি হতেই পারে বাবা, আসলে নেটের জন্য আমি টাইমটাকে একটু আগিয়ে দিয়েছি, আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, আমাকে অলরেডি স্লো কানেকশান দেখাচ্ছে, মানে ভীষণই আর কি অন্তর্জাল, কি বলবো, বিরক্ত করছে আর কি। সেই জন্যে 9টা হলে আমি জানি অনেকের সুবিধা হয়, কিন্তু একটা ডেট ফিক্স থাকে তো আমাদের, খুব আপলোড করতে অসুবিধা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি টাইমটা এগিয়ে দিয়েছি। তো অনেকেই কাজ থাকে, যদিও শনিবার তো আসি না, বৃহস্পতিবার আমার কিছু কাজের জন্য আমি ওটা আজকে শনিবার করলাম, তবে বৃহস্পতিবারও কাজের দিন। 8টায় হয়তো অনেকেই থাকতে পারবে না, খুব স্বাভাবিক, তবে যারা থাকতে পারবে না, এটা তো ইউটিউবে আপলোড করা হবে, পরে দেখে নিতে পারিস। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আসছি। নমস্কার, শুভরাত্রি।